ও নিম্নাঙ্গে দেখেছিল, ওই পোস্টারটার ও মুখের দিকটা দেখেনি, ওই জন্য মোদিকে চিনতে পারেনি। ও সবসময় পুরুষদের নিম্নাঙ্গের দিকে তাকায়। আমাদের কি নাম ওর, শ্রীলেখা। ওর কাজ হচ্ছে পুরুষ দেখতে পেলে বেল্টে তো নিচের দিকটা তাকায়, ও মুখের দিকে তাকায় না। আমি খবর পেয়েছি এটা। ও মোদিজির বেল্টের নিচের দিকটা দেখতে গিয়েছিল, ওই জন্য মোদিজির মুখটা চিনতে পারে। অত বড় ছবিতে মোদিজি দেখতে আর অন্ধ যে রাতখানা, সে বলছে আমি কানা বটে কিন্তু দেখতে খারাপ লাগবে, তাই আমি সানগ্লাস পরেছি। সানগ্লাস পরলেও প্রয়োজনে হলে সানগ্লাসের মধ্যেও পাওয়ার লাগানো যায়। পাগলা হয়ে গেছি, আমার 50 বছর বয়স হয়ে যাচ্ছে, আমাকে ছোট ছোট করে অঙ্গ খাটো করতে হবে, আর ওইটা মদ খেতে খেতে ফেসবুকে দিতে হবে। জেনজি দেখবে, জেনজি গেঞ্জি পরে দেখবে। শিলেখা বলতে চাইছে আমার কি অসম্ভব সুন্দর দেখতে মোদিজি, আমাদের দলের আমাদের কাছের লোক, তারা চলে গেছে দিল্লিতে। রচনা বলছে অসাধারণ দেখতে মোদিজি, অসাধারণ। সায়নী ঘোষরাও বলছেন আর আমার ওই ওই মানস ভূঁইয়াকে দরকার নেই। মানস ভূঁইয়ার সাথে কি বলেছিল মনে আছে তো, লাগাও না কি বলেছিল, দরকার নেই। এখন অসাধারণ দাড়ি, কি মাথা, উফ কি চোখ। ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, তার মূর্ত প্রতীক নরেন্দ্র মোদীজি, সত্যতা, সততার মূর্ত প্রতীক। আগে দিদি ছিল সততার প্রতীক, এখন মোদীজি হচ্ছে মহত্তার প্রতীক। কিসের প্রতীক? সততার নয়, মহত্তার প্রতীক। এটা কি বলছে? রচনা বলছে। এটা কে বলছে? সায়নী বলছে। শতাব্দী কোথায় গো, ভালো আছে তো সেও বলছে। সেই দলে মিশে যাবে শ্রীলেখা। কত হৃদয়ের কথা তার। এই মোদিজির এই সৌন্দর্য ও মথিত হয়ে গেছে, তাকাতে পারেনি। মোদিজির এত ঔজ্জ্বল্য পোস্টারে ছিল, ওটাই বিরোধা বেল্ট হয়ে গেছে। চারিদিকে বাংলা কি চলছে বিশ্বাস করতে পারো। শিলেখা তাই, শিলেখা দেখছে যে আমি যদি, কেউ আমাকে পুচ্ছিল না, জেনজিরা আমার বাড়িতে আসছিল না, এবার জেনজিরা আমার বাড়িতে আসবে। কত সুন্দর দেখতে তারা। আমি বিরোধা বেল্ট দেখি না, বিরোধা বেল্ট দেখি না, এই উপর দিকটা দেখি পুরুষদের। মহিলা তো এই দিকটা দেখি, ওই দিকটা দেখি। বলবো এই তোমাদের বিরোধা বেল্ট আমরা দেখি না, বলবো। তো কেউ তো আসতে হবে নাকি, জেনজিরা যাবে, অভিজিৎ চলে যেতে বাড়িতে, বলা ঠিক নেই। তো বামেরা যখন পশ্চিমবঙ্গ থেকে 34 বছর চলে গেল, পশ্চিমবঙ্গে একটা বড় অংশের লোক দুবেলা ভাত পায়নি, তাহলে ওরা 34 বছর তো পেয়েছিল। আবার বলেছিল এ আজাদি ঝুটা है, মানে ভুকা পেট মে আজাদি নেই হতা है, বলেছিল তো। তো 34 বছর ধরে বাংলার এত মানুষ ভুকা রয়ে গেল কেন, বিপিএল রইল কেন, দারিদ্র সীমার নিচে? এইটার উত্তর আগে বামেরা দিক। ওটা ককরোচটা না থাকলে, ককরোচরা না থাকলে, অভিজিৎরা না থাকলে কখনই হয়তো কেন্দ্র সরকার এত দ্রুততার সাথে আনতো না। এটাই তো জয়, চারিদিকে শুধু জয় আর জয়। পরাজয় কাদের? যারা অভিজিৎদের ওই আরশোলার ঘাড়ে চড়ে রাজনীতি করতে গিয়েছিল, তাদের টানাটা কেটে দিয়েছে কারা? নরেন্দ্র মোদীজি সরকারেরা। ধন্যবাদ। এই যে সিজেপি ককরোচ জনতা পার্টির যে বিক্ষোভ ছিল, সেই বিক্ষোভে কিন্তু অপরাধমূলক রেকর্ড থাকা, অপরাধমূলক কাজকর্মে লিপ্ত থাকে এবং সে বিষয়ে রেকর্ড থাকা 2873 জন অনুপ্রবেশ করেছিল বলে দাবি দিল্লি পুলিশের। কি বলবেন সেক্ষেত্রে? করেছিল, যদি তাই হয়ে থাকে তো তাই, তাহলে এই এই দায়িত্ব কারা নেবে? এটা কি রাহুল সিনহা না কি, না রাহুল গান্ধী, ওই যে পাপ্পু, এটা কি পাপ্পু নেবে? কে নেবে? কংগ্রেস আমলে যে কোশ্চেন লিক হয়ে গিয়েছিল, তাদের অনেক অপরাধীর শাস্তি হয়নি, সেই দায়িত্ব কি পাপ্পু নেবে? এই পাপ্পু না, রাহুল গান্ধী নেবে। আর ওর মা নেবে? একজন আমাকে টিভি চ্যানেল বলছে ওরা তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয় না, আর প্রধানমন্ত্রী না হলে তো পার্টির সর্বোচ্চ পদাধিকারী, তাদের অঙ্গুলি তো প্রধানমন্ত্রী কংগ্রেসে হতো, তারা বললে মনমোহন সিং হতো, তাই তো? না চাইলে মনমোহন হতে পারতো না, ওরা পুতুল ছিল তো সব, চালাতে তো ওই সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা, তো বাস্তব। তখন তো কোশ্চেন লিক হয়েছিল, সেই কোশ্চেন লিক নিয়ে ওদের বক্তব্য কি বলে উত্তর দিই। যে যুগই হোক, সব যুগই হচ্ছে, তাহলে এটা একটা পচন। বিজেপির যুগে হচ্ছে এটাও পচন, আগেও হচ্ছে এটাও পচন, কোনো সময় তো একটু বেশি, কোনো সময় তো একটু কম, কিন্তু হয়েছে তো। তাহলে এটা একটা সামাজিক সমস্যা, এটা রাষ্ট্রীয় সমস্যা বলা যায়। সেটাকে কি করে দূর করা যায়, তার জন্য আন্দোলন করা যেতে পারে। সরকারের কোনো গাফিলতি দেখতে পেলে বলা যেতে পারে, এটা কোনো বিষয় না। তা বলে তুমি বেরিয়ে যাও, তুমি এই করো সেই করো, তোমরা পচা, বিজেপি তুমি বিদা হও, আর ওই কথা বলছে কেন? আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বলছে মোদি তুমি বিদা হো, বিজেপি তুমি ধ্বংস, ঠেলা। তাহলে কংগ্রেস আসবে, কংগ্রেস চুরি করবে নাকি ওম প্রকাশ চৌতালা আসবে, এই জাতীয় লোক দলের নেতা
চুরি করে 4 বছরের জেল আর 80 লক্ষ টাকা জরিমানা। মুখ্যমন্ত্রী নিজেই জেলে। এই ওম প্রকাশ চৌতালাকে কেউ দেখতে ভালো বুঝি চলবে? নাকি ব্যাপম কেলেঙ্কারির মতো হবে কংগ্রেস রাজ্য উত্তর মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারি ভালো? এটার মধ্যে ওই নাকি পার্থ চট্টোপাধ্যায়, ওরে বাবা রে, পার্থ এমন চুরি করলো, টাকা চলে গেল বান্ধবীর খাটের তলায় 53 কোটি। পার্থ এমন কাজ করলো, পরীক্ষার কোশ্চেন লিক করার দরকার। আচ্ছা কোশ্চেন লিক করলে লিখতে হবে তো নাকি? ধরো কোশ্চেন পেয়ে গেছে কেউ, ছাত্রছাত্রীদের তো লিখতে হবে, অত খাটবে কেন ছাত্র? পয়সা দিয়েছে, খাটবে কেন? সেই জন্য পার্থ নিদান দিয়ে দিল, সাদা খাতা জমা নেই, লিখবে না, কিছু লিখবে না। শুধু নামটা কষ্ট করে লিখতে হবে, কাজী মাসুম আক্তার পৌলমি, এটা কষ্ট করে লিখতে হবে। লিখে খাতা জমা দিলে ফার্স্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট, সঙ্গে সঙ্গে চাকরি। এরকম পৃথিবীতে হয়েছে, ভূভারতে হয়েছে কোনোদিন? সেই লোক আর ধর্মেন্দ্র প্রধান এক নয়। ধর্মেন্দ্র প্রধান খাটের তলায় 53 কোটি পাওয়া যায়নি, দুর্নীতির মাল তার কাছে গিয়ে পৌঁছেছে, তার কোনো প্রমাণ নেই। প্রমাণ হলে তারও জেলা উচিত, প্রমাণ হলে ধর্মেন্দ্র প্রধানের জেলা উচিত। তার আগে ধর্মেন্দ্র তুমি মরে যাও, এটা বলা যায় নাকি? আর কে বলছে, দিদি বলছে আমি যাবো দিল্লি, কোথায় যাবে? অভিষেককে ছেড়ে অভিজিতের কাছে যাবে? অভিষেকের ছেড়ে অভিজিতের কাছে, অভিজিৎ ওই আরশোলা পার্টির নেতা, হ্যাঁ অভিজিৎ দীপকে, মানে এই অভিজিৎ পছন্দ না, ওই অভিজিৎ গাঙ্গুলি আছে না, কি নাম, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, ও দেখতে খারাপ, কিন্তু অভিজিৎ দীপকে ইয়াং আছে, জানো তো, ইয়াংদের দেখতে খুব ভালো, জেনজিদের না কি ভালো দেখতে, জেনজিদের সবার পছন্দ। দীপকে কে ও ভাবছে আন্না হাজারে, কে ভাবছে? মমতা ব্যানার্জি, যে দীপকে হচ্ছে আন্না হাজারে, আমি হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল, আমি ঝাড়ু দিয়ে যাবো, নিয়ে ঠেলা। মানে আরশোলার পিঠে চেপে ওনাকে রাজনৈতিক মুক্তমঞ্চ আসবে, আর লোক খুঁজে পেলো না। বলবি তুমি তো পশ্চিমবঙ্গে যাও, তোমাকে খুঁজে চেষ্টা করতে পারতো। অভিজিৎকে পেলো, সে বিদেশ বিদেশ থাকতো, তার ঘাড়ে বসে নাকি দিদি উঠবে। আচ্ছা আরশোলার ঘাড়ে যদি দিদি চড়ে, আরশোলা তো মরে যাবে, অভিজিৎ তো মরে যাবে। একটা চূড়ান্ত করাপ্টেড, পা থেকে মাথা পর্যন্ত চোর, দেখলি গন্ধ বেরোচ্ছে গায়ে চারিদিকে, তাকে অভিজিৎ তার পাশে বসবে? যদি অভিজিৎ মমতার পাশে বসে পড়ে, ওই অভিজিৎকে আস্ত রাখবে না, শেষ করে ছেড়ে দেবো, অভিজিৎ মেরে দেবো না, মানে প্রচার, তারপরে শেষ বারে তো মরে যাওয়া, কেস হয়ে যাবে, ঝামেলা আছে, কেস দেবেন না প্লিজ, হয়ে যাবে তখন। হ্যাঁ, বলো। স্যার, প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবির প্ল্যাকেট হাতে দেখা গিয়েছিল শ্রীলেখা মিত্রকে, কিন্তু এফআইআর হতেই শ্রীলেখা মিত্রর দাবি, চশমা ছাড়া গেছিলাম সেদিন। অভিনেত্রী বলছেন, চশমা ছাড়া গেছিলাম, সানগ্লাস পরে। ওই রকম একটা ছোট্ট পোস্টারে মোদিজির বিলো দা বেল্টে চোখ যায়নি। মহিলারা পুরুষ মানুষকে দেখলে 95% মহিলা নিম্নাঙ্গে দেখে না। আমি পোস্টারটা ঘুরিয়েও দেখিনি, কি করব বলুন তো? আমার কাছে খবর আছে, ও নিমনা গিয়ে দেখেছিল, ওই পোস্টারটার ও মুখের দিকটা দেখেনি, ওই জন্য মোদিকে চিনতে পারেনি। ও সবসময় পুরুষদের নিম্নাঙ্গের দিকে তাকায়। এই আমাদের কি নাম ওর, শ্রীলেখা, ওর কাজ হচ্ছে পুরুষ দেখতে পেলে বেল্টের তো নিচের দিকটা তাকায়, ও মুখের দিকে তাকায় না। আমি খবর পেয়েছি এটা, ও মোদিজির বেল্টের নিচের দিকটা দেখতে গিয়েছিল, ওই জন্য মোদিজির মুখটা চিনতে পারেনি। অত বড় ছবিতে মোদিজি দেখতে পারে, আর অন্ধ যে, যে রাতখানা, সে বলছে আমি কানা বটে কিন্তু দেখতে খারাপ লাগবে, তাই আমি সানগ্লাস পরেছি। সানগ্লাস পরলেও প্রয়োজনে হলে সানগ্লাসের মধ্যেও পাওয়ার লাগানো যায়, সবই হয়। ওর পয়সা কড়ির অভাব আছে নাকি? বলছে পাওয়া নেই, তা তুমি অন্ধ হয়ে গেলে কার দায়? তুই অন্ধকানা পথের মারে কি, অন্ধকানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষা করে, ও তো ভিক্ষা করতে পারে। বলছে আমি সানগ্লাস লাগিয়ে ভিক্ষা করবো, এটা ওর কাজের কথা? আমি সানগ্লাস পরেছি তাই লোকের গায়ে লাথি মেরে দেবো, দেখতে পাইনি? এই লাথি লেগেছে তো কি করবো, আমি তো সানগ্লাস পরে আছি, আমি তো নায়িকা, আমাকে দেখতে ভালো লাগলে না লাগলে হবে? তোমরা আমাকে দেখে তো পয়সা দাও, কত সুন্দর দেখতে, কি রূপ আমার, আমি রূপ বেচে খাই, আমার রূপ বেচলে ভালো ভালো ইনকাম, রূপটাই তো আমার সম্পদ। দিন দিন আমার রূপ চলে যাচ্ছে। সে কবি একবার বলেছিল, কবি বলেছে, আমি বলিনি, কিন্তু ওই দিদিদের কবি, 20 নয় 3-এর কোঠায়, ও তো এখন 4-এর কোঠায় 5-এর কোঠায় চলে গেছে। এইবার এইবার শেষ হবে শরীরের সমস্ত ধার, আর ফিরে দেয়, আর ফিরে তাকাবে না কেউ। খাটো অঙ্গের বসন, বাঁকানো হোক চোখের ভুরু, একবার পথে বেরোলেই কি জিনিস বেরিয়েছে গুরু। কাল ছিলে বধুমাতা, আজ নারী মাংস, নারী মাংস নারী, পথে পথে সহস্র মানুষ মনে মনে নোংরা করবে তোকে, তাই নিয়ে গর্ব হবে তোর, ও শ্রীলেখা, তাই নিয়ে গর্ব হবে তোর। হতভাগী আমি কবি, দুর্বল মানুষ, কেমনে বাঁচাবো তোকে ভাবি। ওদের কবির বলা, আমার নয়। হলো, পাগলা হয়ে গেছি, আমার 50 বছর বয়স হয়ে যাচ্ছে, আমাকে ছোট ছোট করে অঙ্গ খাটো করতে হবে, আর ওইটা মদ খেতে খেতে ফেসবুকে দিতে হবে।
জেনজি দেখবে, জেনজি গেঞ্জি পরে দেখবে। জেনজি কি পরে দেখবে? গেঞ্জি পরে। আর ও কোন দিকে দেখাবে? বেল্টের নিচের দিকটায়। ও তো মহিলা ঠিক নয়, ও অতি মহিলা, ও বেশি করে দেখে, উল্টো বলেছে। শ্রীলেখা যা বলবে ভাববে উল্টো বলছে। দেখো শ্রীলেখা তোমাকে বলে বিচ্ছি দেখতে, তারপরে সুন্দর দেখতে, ঠিক আছে? শ্রীলেখা বলতে চাইছে আমার কি অসম্ভব সুন্দর দেখতে মোদিজি, আমাদের দলের, আমাদের কাছের লোক, তারা চলে গেছে দিল্লিতে। রচনা বলছে অসাধারণ দেখতে মোদিজি, অসাধারণ। উফ, সায়নী ঘোষরাও বলছেন। বলছে আর আমার ওই ওই মানস ভুঁইয়াকে দরকার নেই। মানস ভুঁইয়ার সাথে কি বলেছিল মনে আছে তো? লাগাও না কি বলেছিল, দরকার নেই। এখন অসাধারণ দাড়ি, কি মাথা, উফ কি চোখ। ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, তার মূর্ত প্রতীক নরেন্দ্র মোদীজি, সত্যতা, সততার মূর্ত প্রতীক। আগে দিদি ছিল সততার প্রতীক, এখন মোদীজি হচ্ছে মহত্তার প্রতীক। কিসের প্রতীক? সততার নয়, মহত্তার প্রতীক। এটা কে বলছে? রচনা বলছে। এটা কে বলছে? সায়নী বলছে। শতাব্দী কোথায় গো, ভালো আছে তো সে? সেও বলছে। সেই দলে মিশে যাবে শ্রীলেখা। কত হৃদয়ের কথা তার। তো এই মোদিজির এই সৌন্দর্য ও মথিত হয়ে গেছে, তাকাতে পারেনি। মোদিজির এত ঔজ্জ্বল্য পোস্টারে ছিল, ওটাই বিরোধা বেল্ট হয়ে গেছে। ও বেল্টের নিচের দিকে তাকিয়েছিল। ধন্যবাদ। শ্রীলেখা মিত্র বলছে তাকে জেলে পুরবেন, তাকে ফাঁসি দেওয়া হবে, আবার একটা আন্দোলন হবে সেই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য করবে। ও বলছে আমার পার্টি আছে, তারপর পার্টি করতে গেছে। ভালো করে শোনো, ও বলেছে আমার পার্টি আছে, তার মানে শ্রীলেখা বলেছে আমার আমার দল আছে, পার্টি আছে, তারা মুভমেন্ট করবে, আমাকে ধরুক না, কত কখন ও চাইছে আমাকে ধরুক। ধরলে চারিদিকে মিডিয়া হবে। এই যে তসলিমা নাসরিন আসে, তসলিমা নাসরিন তো পদ বলে আমি দেব, রথ বলে আমি, মূর্তি বলে আমি দেব, হাসেন অন্তর্যামী বলে না? তো তসলিমা নাসরিন ভাবছে আমি তো বেশ কলকাতায় যাচ্ছি, আর কেউ কেউ ভাবছে আমি তসলিমা নাসরিনকে নিয়ে টিআরপি পাচ্ছি, আমি টিভিতে চান্স পাচ্ছি, আমি পরে একটা টিকিট পেয়ে যাবো। তুমি বিশ্বাস করতে পারো কি চলছে চারিদিকে বাংলায়? চারিদিকে বাংলায় কি চলছে তুমি বিশ্বাস করতে পারো? শ্রীলেখা তাই, শ্রীলেখা দেখছে যে আমি যদি, কেউ আমাকে পুচ্ছিল না, জেনজিরা আমার বাড়িতে আসছিল না, এবার জেনজিরা আমার বাড়িতে আসবে, কত সুন্দর দেখতে তারা। আমি বিলোদা বেল্ট দেখি না, বিলোদা বেল্ট দেখি না, এই উপর দিকটা দেখি পুরুষদের। আমি মহিলা তো এই দিকটা দেখি, ওই দিকটা দেখি, বলবো এই তোমাদের বিরোধী বেল আমরা দেখি না, বলবো। তো কেউ তো আসতে হবে নাকি? যে জেলে যাবে, অভিজিৎ চলে যেতে বাড়িতে, বলা ঠিক নেই। সে বলছে কি আমি যেটা করেছি আমার জেলা টাকা লাভ তো 4 দিন পর জয়েন পেয়ে যাবে তো, কিন্তু হিট হয়ে যাবে, বিখ্যাত হয়ে যাবে, টিভি চ্যানেল দেখাবে, ওটি চায় তো। আর যে ইঞ্জিনিয়ার বাড়ি যাবে, অনেকদিন ধরে ইয়াং ইয়াং ছেলেরা যাচ্ছে না বাড়িতে, ও যাবে, ওর ভালো লাগবে তো। কতদিন ধরে যায়নি গো, কেউ আসেনি গো, এবার আসবে। তুই ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি ভাষাগুলো বলতাম না, ইচ্ছে করে বলছি, ভালো লাগে ভাই তো, ছোট ছোট ভাই, ইয়াং ইয়াং ছেলেগুলো কি ছোট ছোট ভাই, গুডলি গুডলি বোন সব যাবে, ভাই বোন, ভাই ভাই বোন, তুমি খারাপ হতে নিচ্ছে কেন? মুচকি মুচকি শয়তানি হাসি, শয়তানি সব চিন্তা ভাবনা তো আর কি। আমি কি বলছি, ও বলছে আমাকে ধরে দেখাক না, আমার পার্টি আছে। ওর পার্টিটা কে? এই শত্রু পার্টি? কোন পার্টির লোক? নাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্য জন্য লইয়া দেবে, দেবে না, বিকাশকে বার করে দেবো, বিকাশ বাবুকে। ধন্যবাদ। এটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের নয়। আজাদির মতো স্লোগান দিলে এমন মার মারুন যাতে সোজা হয়ে বাড়িতে যেতে না পারে। দেশবিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে। ধর্মতলায় মিছিল কাণ্ডে বললেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কি বলবেন, আপনি সমর্থন করেন? দেখ ও একটু অ্যাগ্রেসিভ হয়েছে, শ্রমিকের বিরুদ্ধে বড্ড গালাগাল চলছিল, আমার খুব গায়ে লাগছিল। শ্রমিকবাবু বলেছিল উদারতার কথা, তো ওই উদারতার কথা বলতে ওরা তো একটু সাবধান হতে পারতো। যাক, শ্রমিকবাবু তো আমাদের উদারতার কথা বলছে, আমাদের সুরক্ষার কথা বলছে, সব মানুষের সমান অধিকারের কথা বলছে, হিন্দু মুসলিম ভ্রাতৃত্বের কথা বলছে, মুসলমানদের মর্যাদার কথা বলছে। সেটা না হওয়াতে কি হলো, ধরে ধরে মারলো। এখন তিনি কঠিন হচ্ছেন একটু। তোমাদের ওই উদারতা দেখালে সেটা কি তোমার দুর্বলতা বলে মনে হয়? তার শ্রমিক বাবুর মুখ দিয়ে এই কথাই বেরোবে, যেটা বেরোনোর কথা সেটা বেরিয়ে গেছে। যারা গাল দিচ্ছিল শ্রমিক বাবুকে, বিজেপির লোক, যে গান্ধীগিরি চলবে না, ও বলছে আমার গান্ধীগিরিও আছে আর আমার নেতাজিগিরিও আছে, দুটো গিরি আছে, দুটো সংমিশ্রণে তৈরি হয়েছে কি গিরি? শ্রমিকগিরি। একটা গান্ধীগিরি, একটা নেতাজিগিরি, দুটোর মিক্সচারে কি তৈরি হয়েছে? নতুন গিরির নাম কি? গিরি পর্বত নয়, শ্রমিকগিরি। এটা নতুন তথ্য দিয়ে দিলাম, ওইটাই চেয়েছে, সেটাই বলেছে। ধন্যবাদ।
পশ্চিমবঙ্গের সার্জিল ইমামদের রাজনীতির আমদানি বামেদের। প্রধানমন্ত্রীর পোস্টারে লাথি পড়ুয়াদের, ছোট ছোট পড়ুয়াদের ব্রেন ওয়াশ করছে সার্জিলের চামচারা। দেশদ্রোহী বোমার খালিদের সমর্থনে গলা ফাটাচ্ছে বামেরা। সাধারণ মানুষ এখন বামেদের দেশদ্রোহী বলতে শুরু করেছে। কি বলবেন? কি বলছে ছেড়ে দিন, বামেরা এখন চেষ্টা করছে যে তৃণমূল নেই, আমরা বিকল্প হব, আমরা বিকল্প হয়ে প্রতিপক্ষ হবো বিজেপির। আর বিজেপির প্রতিপক্ষ হতে গেলে 35% মুসলিম ভোটটা আমাদের দিকে আনতে হবে। তার জন্য যা যা করে করবো। তার জন্য যদি শারজিল বলে আমার বয়ে গেছে, বলুক, আরো মুসলমান পাবো। এইটা হচ্ছে পলিসি, রাজনীতি পলিসি। বলো। বামেরা কিন্তু বলছেন আজাদির স্লোগান দেওয়া ওদের চোখে অপরাধ, অর্থাৎ বিজেপির চোখে অপরাধ, আপনাদের চোখে অপরাধ। কারণ ভারতবর্ষের আজাদির বিরুদ্ধে অবস্থান ছিল ওদের, অর্থাৎ বিজেপির। ওরা ব্রিটিশদের সাহায্য করতে ভগৎ সিং এর ফাঁসিকে ত্বরান্বিত করেছিল। ওরা ব্রিটিশদের সাহায্য করতে স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিত, যার বিনিময়ে পয়সা পেত। সুতরাং দেশ বিরোধীরা ক্ষমতা পেয়েছে, দেশপ্রেমিকদের দেশদ্রোহী তো লাগাবেই, বলছে বামেরা। কি ওই এ আজাদি ঝুটায় বলছে। তো বামেরা যখন পশ্চিমবঙ্গ থেকে 34 বছর চলে গেল, পশ্চিমবঙ্গে একটা বড় অংশের লোক দুবেলা ভাত পায়নি। তাহলে ওরা 34 বছর তো পেয়েছিল। আবার বলেছিল এ আজাদি ঝুটা है, মানে ভুকা পেট মে আজাদি নেই হতা है, বলেছিল তো। তো 34 বছর ধরে বাংলার এত মানুষ ভুকা রয়ে গেল কেন? বিপিএল রইল কেন? দারিদ্র সীমার নিচে। এইটার উত্তর আগে বামেরা দিক। তাহলে 34 বছরে তা দূর করতে কি কি পদক্ষেপ তারা লইয়া ছিল। তাদেরই সুপুত্রী ছিল মমতা ব্যানার্জি, বাকিটা সর্বনাশ করে দিয়েছে। এরা সর্বনাশের প্রদীপটা জ্বেলেছে আর পুড়িয়ে দিয়ে সর্বনাশটা সম্পন্ন করেছে মমতা ব্যানার্জির দল। ফলে ওইসব বলে কোনো লাভ নেই, কাজের কথা নয়। তুমি যদি বলো সবার সমান উন্নয়ন হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়, ওটা বামেদের জায়গা, বামেদের জায়গা তো এখনো বামেদের জায়গা। সেখানে মুসলমান অধ্যাপক 1%। কেন? ওরাই তো ইন্টারভিউ নেয়। মুসলমান শিক্ষিত লোক নেই? ভালো করে পয়েন্টে যাও। আমি মুসলমান সমাজকে বলছি, এটা 1%। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নবীন, আমি জানি না বলে পাচ্ছি না, এগুলো বলতে ঠিক না। ধর্ম জাতির ভিত্তিতে বলা ঠিক না, কিন্তু এটা চরম বাস্তব 1%। কারণ সেন্সাস দেখা হয় হিন্দু কটা মুসলমান কটা দেখায় না, সেন্সাস হবে আমি বলবো না কেন? ওরা বলবে মুসলমানদের মধ্যে পশ্চিমবঙ্গের যোগ্য লোক পয়দা হয়নি ঠিক মতো, তাই যাদবপুরে 35% মুসলমানদের মধ্যে মাত্র 1% মুসলিম অধ্যাপক, যোগ্য লোক পয়দা হয়নি তাই। তো এখন তো মালির চাকরিতে 8 পাস করতে হয়, এটা পরীক্ষা দিতে হয়। একটা সময় ছিল মালিক পরীক্ষাতে, মালির চাকরি, মালি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা মালি হবে তাদের চাকরি 8ও পাস করা দরকার ছিল না। টিপসইদেরই চাকরি হতো, টিপসই আঙুল। সেখানে মুসলমানদের চাকরি বাম আমল থেকে 1%। তো মুসলমান থেকে আগুলটাও নেই, মানে পড়াশোনা জানতে হবে না, 8 পর্যন্ত পড়তে হবে, এখন 8 পর্যন্ত পড়তে হবে। তখন লেখাপড়া না জানলেই চলতো, টিপসই দিল, এই মালির চাকরিটা পেত, মানে গ্রুপ ডি লোয়ার ক্যাটাগরি, সেই চাকরিটা পেত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গোটা পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে গ্রুপ ডি স্টাফ, মালির মতো চাকরি, সেখানেও মুসলমানদের অবস্থান 1 থেকে 2%। এটা বাম আমলে কথা বলছি। অর্থাৎ যারা দুর্বল তাদেরকে গলা টিপে মারা হয়েছে, তাদেরকে ভুকাই রাখা হয়েছে। তারপর বলবে এই আজাদি ভুকা হ্যাঁ। অঙ্ক বুঝে গেছো, জ্যামিতি পাটিগণিত বীজগণিত বুঝে গেছো, এরপরে মোল্লাদের মুরগি বানাতে যাবে। ওই এসে গেল রে গেরুয়া তন্ত্ররা, তোদের শেষ করে দিল রে। আরে 2-4টা হাতে মারলে বেশ কটা লোককে মারবে? ভাতে মারাটাই হচ্ছে আসল। ওরা ভাতে মেরেছে, আর অন্যরা কেউ এসে 2-4টা না হাতেই মারলো। 2-1টা নাহলে ওই কি একটা হলো, ওই গরু রাখার অপরাধে মেরে দেওয়া আছে না, দাদার এই কি নাম, ওটা কি ছিল জায়গাটার নাম, দাদরি, দাদরি। এরকম 2-4টে দাদরি ঘটনা ঘটবে, আরো 2-4টে মবলিং চলবে। মানুষ মারা যাচ্ছে, অন্যায়, চরম অন্যায়। কিন্তু ওতে একটা জাতি ধ্বংস হয়ে যায় না, খেতে না পারলে, ইজ্জত না থাকলে। বামেরা খেতে দেয়নি, আর দিদিরা খাওয়ার সাথে ইজ্জতটাও দেয়নি, দুটোতেই ফেলে দিয়েছে। বিজেপি আর কাকে মারে, তো মরেই গেছে। এবার যদি মুর্শতে এসে এরা জিন্দা হয়, জিন্দা পীর হয়, জিন্দা লাশ না হয়, জিন্দা পীর হয়, এই চেষ্টা বিজেপি সরকার হয়তো করবে। ধন্যবাদ। স্যার, গোটা কয়েক লাল পতাকা পায়ে মারিয়ে দিলেই, পুড়িয়ে দিলেই, আর নেতা নেত্রীদের কেস দিয়ে দিলেই কমিউনিস্ট পার্টি শেষ হয়ে যাবে না, বলছে প্রতিক্রিয়া বামেদের। আমি তো ওটাই বলেছি, 2-4টে মোল্লাকে মবলিংচি করে মেরে দিলি মোল্লারা শেষ হয়ে যায় না। মোল্লারা শেষ হয় কি করে? মোল্লারা কি করে শেষ হবে? যদি তাদের পেটের ভাতটা খেয়ে নেওয়া হয়, মাথার ছাদটা খেয়ে নেওয়া হয়,
পরনের বস্ত্রটা কে নেওয়া হয়, বস্ত্রহরণ আর কি, আর ইজ্জতটা কে নেওয়া হয়। 34 বছরের আমলে, 15 বছরের তৃণমূল আমলে আগে 3টে কারা হয়েছিল, ইজ্জতের যে অবশিষ্ট অংশ ছিল সেটা মমতা ব্যানার্জি খেয়ে নিয়েছে। তাহলে ওদের লাল পতাকা দুটো উড়িয়ে দিল কি পুড়িয়ে দিল, তাদের যাতে বামেদের কিচ্ছু হয় না, এটা ঠিক কথা। তেমন ওই 2-4টে মোল্লাকে মবলিঞ্জি করলো কিনা, ওই লায়েক আলীকে বাড়িপুরে, তাতে কিচ্ছুটি আর, ওকে তো মবলিঞ্জি করেনি, ও নিজে মবলিঞ্জি করেছে, উল্টো কেস। ধন্যবাদ। স্যার আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। এরা নিজেদের আরশোলা বলে, আচরণও আরশোলার মতোই, দেখেই বমির উদ্রেক হয়। বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত এই ভাষাতেই নিট আন্দোলনকারীদের চলন বলন নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বার্তা ককরোচ জনতা পার্টির ঐশী ঘোষকে হেনস্থা এবং ভয় দেখানোর চেষ্টা কাপুরুষোচিত এবং নিন্দনীয় বলে সরব হলেন তারা। একদম তারা তীব্র নিন্দা জানাচ্ছেন। এদিন ঐশী ঘোষের খোঁজে সিপিএম এর সদর দপ্তরে যায় দিল্লি পুলিশ, তাকে দিল্লি পুলিশ হেফাজতে নিতে যায় বলে দাবি করছে সিপিএম। একদিকে ঐশী ঘোষের পাশে দাঁড়াচ্ছে ককরোচ জনতা পার্টির একটা বড় অংশ এবং পুরোটাই, এবং সিপিএম এর সদর দপ্তরে সেখানে দিল্লি পুলিশ পৌঁছে যাচ্ছে ঐশী ঘোষকে হেফাজতে নিতে, সেটা এমনটা সিপিএম জানাচ্ছে। অন্যদিকে কঙ্গনা রানাওয়াত একদম চর্চিত সাংসদ, তিনি কিন্তু বলছেন যে ককরোচ জনতা পার্টির আচরণ চলন বলনে তার বমির উদ্রেক হয়। কঙ্গনা রানাওয়াত আমার বিশেষ পরিচিত, এর পেছনে আমার সাথেও ছবি রয়েছে, একসাথে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে। ককরোচ আরশোলা দুর্বল তাই তাকে বেড়ে দাও, এসব কোনো কাজের কথা না। ককরোচ প্রমাণ করে দিয়েছে জেনজিদের মাধ্যমে তারা কি করতে পারে। ককরোচ ভুল বললে সেটা ধরুন না, গাল দিয়ে কি হবে। ককরোচ দুর্বল, পা দিয়ে বানিয়ে দেয়, এগুলো সব শৌখিন কথাবার্তা, এগুলো না বলাই ভালো। সম্মান দিতে শিখতে হবে, যারা দায়িত্বশীল ব্যক্তি সম্মান দেবে। কিন্তু ও তো নায়িকা না, এখানে নায়িকারা করছে, ও ছেড়ে দেবে কেন? তোমার বাংলা নায়িকা গুলো করছে, আমরা আবার দিল্লি নায়িকা ছাড়বো কেন, ওই মুম্বাইয়ের নায়িকা আর কি ছাড়বো কেন, এরকম আর কি আচ্ছা। আর ঐশী শিশি, এইগুলো আলোচনা আমাকে বলো না, আমি এগুলোর ঊর্ধ্বে। আমি পরিষ্কার করে বলছি, প্রত্যেকের সম্মান আছে। ককরোচ জনতা পার্টি দেখিয়ে দিয়েছে লড়াইটা করা যায়, ভুল ঠিক যাই হোক, কিন্তু ককরোচ জনতা পার্টি কোনো নাশকতা করতে চেয়েছে বলে আমার মনে হচ্ছে না। তার মধ্যে যারা ঢুকেছে ওই বিভিন্ন দলের জেনজিরা বা তাদের সাঙ্গপাঙ্গ বুড়ো বাপ দাদু কাকা জেঠু, তারাই নাশকতাগুলো করেছে। কোথাও কোথাও লাঠিসোঁটা খেয়েছে, কোথাও কোথাও বাড়তি খেয়ে ফেলেছে, উচিত। ঐশী ঘোষকে অ্যারেস্ট করতে হেফাজতে নিতে চাইছে দিল্লি পুলিশ, তারা সিপিএম এমনটা বলছে। কি বলবেন সে প্রসঙ্গে? ককরোচ জনতা পার্টি খুব নিন্দা। ঘোষ কি কোনো অপরাধ করেছে আমি জানি না। যদি কোনো উত্তেজক কথাবার্তা বলে, লোক যদি মানুষকে বিভ্রান্ত করে, যদি মানুষকে বিপদগামী করে থাকে, তখন এটা ভারতের দণ্ডবিধি অনুযায়ী তাকে গ্রেপ্তার করতে পারে। যদি দণ্ডবিধি অনুযায়ী তেমন কোনো কাজ না করে, তারপরে যদি কেউ গ্রেপ্তার করতে চায়, এটা ভারতের সংবিধানও নেবে না, ভারতের আদালতও নেবে না, কাজী মাসুম আক্তারও নেবে না, পৌলমীও নেবে না, নরেন্দ্র মোদীজিও নেবে না, কেউ নেবে না। হ্যাঁ, শেষ একটাই প্রশ্ন এটা আপনার কাছে। স্যার এই ককরোচ আসলে কারা? এদের পেছনে কে আছে? কি এদের উদ্দেশ্য? কেন বিজেপিকে এদের সব দাবি মানতে হলো? সুপ্রিম কোর্টের নির্দেশে ক্ষুব্ধ ককরোচ জনতা পার্টি। সব এফআইআর প্রত্যাহারের দাবিতে তারা সরব হয়েছেন। এই মুহূর্তে এই সমস্ত এফআইআর প্রত্যাহার করে নিতে হবে। একটা প্রশ্ন উঠছে সমাজের হিউজ অংশ থেকে, যে আসলে ককরোচ জনতা পার্টির এই যে সদস্য, এই যে ফরমেশন পার্টির, এরা কারা? কোথা থেকে এদের পেছনে কে রয়েছেন? থিঙ্ক ট্যাঙ্ক কোথা থেকে এলো? এদের উদ্দেশ্যটাই। দেখুন, ককরোচ জনতাবাদী বিদেশি, চীনের শক্তি, আমেরিকার শক্তি, পাকিস্তানের শক্তি, এসব কাহিনীতে আমি যেতে পারবো না। ককরোচ জনতা পার্টি নিট কেলেঙ্কারি হওয়ার পর বিরাট পরিমাণ যুব সম্প্রদায় যারা হতাশগ্রস্ত, তাদের কান্নার কলরব, তাদের আর্তনাদের বিভীষিকা, তাদের চোখের জলের অমানিসা, আর কিচ্ছু না। তাদের দুঃখটাকে এনক্যাশ করে ককরোচ নামটাকে হঠাৎ করে একটা বিচারকের মাধ্যমে পেয়ে গিয়ে সেটাকে নিয়ে সুন্দর করে টোটকা তৈরি করে। আমি কাশ্মীরে গিয়েও দেখেছি প্রচুর সাধারণ মানুষ তার ককরোচ নামটা আমি প্রথম শুনলাম কাশ্মীরেতেই, গাড়িতে যেতে যেতে শুনলাম ককরোচ বলে একটা কি তৈরি হয়েছে, কি ওটা আবার কি জিনিস, হাসছিলাম। ওখানে শুনলাম যে কাশ্মীরকে পশ্চাৎপদ বলা হয়, সেই জায়গাতে ককরোচদের লোকেদের এত গুরুত্ব, তাহলে ওরা ওদের মতো উঠেছে। এবার ওরা বিপদগামী হবে কিনা। আন্না হাজারে তো একটা পজিটিভ আন্দোলন শুরু করেছিল, সেইটা অন্যরা এনক্যাশ করে নিয়ে, হাইজ্যাক করে নিয়ে বিপদগামী করলো। পুরো শেষ আন্না হাজারে কাঁদছে বসে বসে। এমনটা না হয়। অভিজিৎরা যে আন্দোলন শুরু করেছিল, যদি নিঃস্বার্থ আন্দোলন হয়ে থাকে, যদি কোনো প্রভাব না থেকে থাকে, কারো ওই প্ররোচনা না থেকে থাকে, তাহলে পবিত্রতা থাকার কথা। সেটাকে কেউ বিপদগামী না করে দেয়, হোক না, আলোচনা হবে না, অন্যায় হলে তার প্রতিবাদের মুখ উঠবে।
কাউকে ঘৃণা এক কথা করা উচিত নয়। একটা প্রতিবাদের কণ্ঠস্বর তো উঠতেই পারে। যৌক্তিক আলোচনা, বৌদ্ধিক আলোচনা, কোনো ঝগড়া তো নয়। যারা তরুণ প্রজন্মের লোক তাদের কান্নার আওয়াজটা তার মুখ দিয়ে প্রতিবাদ হলে ক্ষতি কি? তিনি তো পেরেছেন। ভুল ঠিক ভালো মন্দ আমি জায়গায় যাচ্ছি না, তিনি ওটা আওয়াজ তুলতে পেরেছেন। কারো পরাজয় হয়নি, সত্যের জয় হয়েছে। এর মধ্যে কিচ্ছুটি হয়নি। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা কোনো পরাজয় নয়, আর ভারত সরকার যেগুলোকে মেনে নিয়েছে সেগুলোও কোনো পরাজয় নয়। আর অভিজিৎরা যে আন্দোলন করেছে ওটাও পরাজয় নয়। শুধু জয় জয় আর জয়। জয় কিসের? সত্যের। জয় হচ্ছে ন্যায়ের। তাই এই বিল, এই যে দুর্নীতি দমন বিল, এই যে দা পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল, ওটা ককরোচরা না থাকলে, অভিজিৎরা না থাকলে কখনোই হয়তো কেন্দ্র সরকার এত দ্রুততার সাথে আনতো না। এটাই তো জয়। চারিদিকে শুধু জয় আর জয়। পরাজয় কাদের? যারা অভিজিৎদের ওই আরশোলার ঘাড়ে চড়ে রাজনীতি করতে গিয়েছিল, তাদের ডানাটা কেটে দিয়েছে কারা? নরেন্দ্র মোদীজি সরকারেরা। ধন্যবাদ।